আর শিক্ষকদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য নির্বাচনটা ওটা গোপনে গোপনে আস্তে আস্তে হবে, সবাই না জানতে পারে, আস্তে আস্তে জানতে যেতে 5 মাস কেটে যাবে নির্বাচন কাছে। আপনি বললেন চিঠিটা আমি আর বার্তাবাবুর সাথে দেখা করব না, আপনার কাছ থেকে এই শিক্ষকরা আশা করছিল একটা গঠনমূলক পরামর্শ। আপনি টার্ট দিয়ে বলতে পারতেন রাজ্য সরকার যে পরামর্শ দিয়েছি মুখ্যমন্ত্রীকে, কোনটাকে ছিঁড়ে দেবেন? আর অভিজিৎবাবু একটু রাস্তায় নামবেন কি, একটু ভেবে দেখবেন কি দিদির টাকা, এই টাকা গাছটা কি দিদির কালীঘাটের ঘরে গাছ জন্মেছে নাকি? টাকার গাছ থেকে দিদি মানে পাচ্ছে, ঝরঝর করে টাকা চলে পড়ছে, এরকম তো নয়। এ তো কাজী মাসুম আক্তারের টাকা। এসএসসি নয় এসএসসি 600 একটা বিসর্গ দিতে হবে এসএসসি। এবার চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের জন্য ভাতা রাজ্য সরকারের, তবে গ্রুপ সির জন্য 25,000 এবং গ্রুপ ডির জন্য 20,000। আর এই ভাতা ঘোষণার পর থেকে প্রশ্ন উঠছে আইনি বৈধতা নিয়ে। পাশাপাশি এই ভাতা ঘোষণার পর থেকে অনেকে বলছেন যে তাহলে কি রাজ্য ভাতা নির্ভর হয়ে পড়ল? কি মনে করছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার? আমার দিদি দয়ার শরীর, ডিএটাও দয়ার দান। দিদি যখন মনে করতে চান তিনি দয়া করে যান। গ্রুপ ডি গ্রুপ সি চাকরি ছিল, ওটা পার্মানেন্ট, ওটা একটা বিধির মধ্যে দিয়ে যে কাঠামো, স্যালারি কাঠামো, তার মধ্য দিয়ে ওই গ্রুপ ডি গ্রুপ সির বেতন হতো, ওটা দয়ার দান ছিল না। দিদি দয়ার দান করলো, আপনাদের দুঃখ কোথায়? দিদির দয়াতে আপনাদের এত আপত্তি ছিল। 50,000 হলো 25,000, কি বিপুল দয়া ছিল। 40,000 হলো 20,000, বিপুল দয়া ছিল। পার্মানেন্ট জব হয়ে গেল কন্ট্রাকচুয়াল, বিপুল দয়া। যদি খাটো 26-এ ইলেকশনে তবে হয়তো থাকবে, নাহলে তুমি যাবে। বিপুল আয়োজন। তোমরা বলছো চাল আর কাকর, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তুমি দেখো চাল আর কাকর, আমি দেখি এরা সবাই হচ্ছে শিক্ষক অশিক্ষক কর্মচারী। চাল আর কাকর আমি দেখি না, ওরা সবাই সমান। পরীক্ষা দিলেই কি, পরীক্ষা না দিলেই কি, সাদা খাতা হলেই কি, খাতা পূর্ণ হলেই কি, এক। দিদির দৃষ্টিকোণ থেকে সবাই সমান। ভারতীয় সংবিধানে যে সাম্যতার আদর্শ, দিদি অক্ষর অক্ষর তা পালন করে। যাহাই নারী তাহাই পুরুষ, যাহাই যোগ্য তাহাই অযোগ্য। হায় রে, আচ্ছা কাজী মাসুম আক্তার কি করে জানতে পারে? আমি তো চ্যালেঞ্জ করে বলেছিলাম 2 মাস আগে যে দিদি কি করবে, এর জন্য আইএস দরকার ছিল না, আইপিএস দরকার ছিল না, শুধু এই পাগলটাকে দরকার ছিল, বলে দিয়েছিলাম না? এই আমি একটু আমাকে থামাচ্ছি। আমি কিন্তু একাধিকবার এই ইস্যুতে কিন্তু আপনার সাথে কথা বলেছি। আমি দেখেছি আপনি ঠিক যে ধরনের কথাবার্তা বলেছেন, রাজ্য সরকার দেরিতে হলেও অনেকটা সে পথে যাওয়ার চেষ্টা করেছে। এইটাই তো দিদির ভালোবাসা, এটা তো করুণার দান। এই অসহায় দুর্বল কাজী মাসুম আক্তার যা বলে দিদি তেমনটি করে যান, এ সবই দিদির করুণার দান। কি অপূর্ব প্রেম না? আমি বলেছিলাম যে প্যারা টিচার তৈরি করা হতে পারে, আমি বলেছিলাম ভাতার টিচার তৈরি করা হতে পারে, বা সিভিক টিচার তৈরি করা হতে পারে। এটা ওয়ান টাইপ অফ সিভিক টিচার। আর মহামান্য আদালত সুপ্রিম কোর্ট, কপিল সিব্বল কিন্তু গরিব লোকদের কথা বলেনি। গ্রুপ ডি গ্রুপ সি দেখতে বাজে, লেখাপড়া বেশি নেই, 3টে পিএইচডি নেই, কেলক কলেজ ডাকে না, ডিলিট নেই, নন টিচিং, কেরম গায়ে গন্ধ। এদের জন্য সুপ্রিম কোর্টে ভালো করে লড়েইনি। সুপ্রিম কোর্ট বলছে যোগ্য অযোগ্যদের মধ্যে সবচেয়ে বেশি অযোগ্য আছে নন টিচিংয়ে, ভালো কথা, নন টিচিংয়ে। তো তার মধ্যে বলছে 40 থেকে 60% যোগ্য আর বাকিটা অযোগ্য। তাহলে 60% যদি যোগ্য হয়, সুপ্রিম কোর্টই বলছে, এখন বলছে সবার চাকরি চলে যাবে। আমি বুঝতে পারছি না, আমার শরীরটা কেমন করছে জানেন তো। আচ্ছা 60% যোগ্য চাকরি চলে যাবে, মানে নন টিচিংদের মধ্যে যোগ্য অযোগ্য চাল আর কাকর আছে, টেন্টেড নন টেন্টেড আছে, আনটেন্টেড আছে, দুটি বাদ যাও, একসাথে এক।
যাহাই মুরগি, এই যাহাই মুড়ি তাহাই মিছরি, যাহাই মুখ্যমন্ত্রী তাহাই কৃষক, যাহাই WBCS তাহাই মাধ্যমিক, যাই IAS IPS তাহাই BCS। ও মাথায় আসছে না। আমি এই যোগ্য অশিক্ষক কর্মচারীদের জন্য বলছি যে তাদের প্রাপ্য যে চাকরি যদি সেটা ন্যায্যতা না পায়, শিক্ষকদের পাবে কি করে? শিক্ষকদের যোগ্যতাকে কি করে মূল্যায়ন দেওয়া হবে যদি অশিক্ষকদের যোগ্যতা বাদ যায়? সুপ্রিম কোর্ট বলে দিল, আর কপিল সিব্বল আঙুল চুষল। আমি বাবা অযোগ্যদের ব্যাপারটা বলি না, আমি হাইফাই লোক, শুধু টিচারদের কথা বলি। তাদের MA BEd থাকতেই হবে, তবে তাদের কথা বলবো। তারা যদি HS পাস হয় চলবে না। HS পাস করার লোকের মানুষ হয় নাকি? আমি ওদের ধর্ণা মঞ্চে গিয়েছিলাম, ওরা হাউ হাউ করে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। ওদের সবাই বক্তব্য রাখছিলাম আমি। ওরা বলল, স্যার আমরা যদি অযোগ্য হয়ে থাকি বাদ দিক না, শুধু এই মূল্যায়নটা হবে না। সুপ্রিম কোর্টের কথা কি মানে না দিদি? বিশাল সুপ্রিম কোর্টের কথা মানে। মধ্যে মাঝে সুপ্রিম কোর্ট মানছি না, মানে আদালত অবমাননার কথা বলছিল শুভেন্দু অধিকারী। কি অপূর্ব প্রেম হয়ে গেল সুপ্রিম কোর্টের সাথে না? বললো সুপার নিউমারি পোস্টের জন্য ওই CBI হবে না। কি ভালো সুপ্রিম কোর্ট। তারপর সুপ্রিম কোর্ট বললো যে 31শে জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত বেতন দাও। কি ভালো সুপ্রিম কোর্ট। টেম্পোরারি বাঁচিয়ে দিল, ফাঁসি স্থগিত হয়ে গেল। মানে তোমার 3 ঘন্টা পর ফাঁসি হওয়ার কথা, তোমার ফাঁসি হবে কবে? 4 মাস পরে। সেটা আরও টেনশন। এই ক্যালেন্ডার দাগ দিচ্ছে, একদিন গেল, 2 দিন গেল, এইভাবে সন্ধ্যা হলো, দিন ফুরালো, নোটিকাস্টি মোড়ালো। মাননীয়া, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করবেন না? রিভিউ পিটিশন এদের জন্য করবেন না? আপনি তো বলে দিয়েছেন, আমি তো বলেছিলাম, কানে কানে বলেছিলাম, জোরে বলিনি কিন্তু, যে আমি জানি কেন আপনি যোগ্যতার তালিকা প্রকাশ করছেন না। কারণটা কি? যেই যোগ্যতার তালিকা প্রকাশ হয়ে যাবে, সব অযোগ্যরা জেনে যাবে আমাদের তাহলে হলো না, তারা সবাই মিলে গোটা রাজ্যকে একদম অস্থির করে দেবে। যারা টাকা নিয়েছিল কাটবানি, র্যাংজাম করিয়েছিল, সাদা খাতা নিয়েছিল টাকার বিনিময়ে, তারা গায়েগঞ্জে ছড়িয়ে আছে। তো এ তো আর তিলোত্তমার এলিট আন্দোলন নয়, অভিজাত আন্দোলন নয়। গ্রামে, পঞ্চায়েত অঞ্চলে, ব্লক অঞ্চলে, জেলা স্তরে, রাজ্য স্তরে যত ছোট বড় মেজো নেতা যারা চুরি করেছে, তাদের জ্বলবে এবার বাড়ির কাঁথা। 2 ডেড বডি পাওয়া যেতে পারে রাস্তা খালপাড়ের ধারে, বলেছিলাম আপনাকে। সেজন্যই তো এই কায়দাটা করলো, যে ডিআইদেরকে বলে দিল তোদেরকে যোগ্যতার তালিকা দিলাম, তোরা গোপনে খালি হেডমাস্টারদের বলে দিবি কাকে রাখবে আর কাকে রাখবে না। শুধু গ্রুপ ডি গ্রুপ সি পুরো বাদ। আর শিক্ষকদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য নির্বাচনটা, ওটা গোপনে গোপনে আস্তে আস্তে হবে, সবাই না জানতে পারে। আস্তে আস্তে জানতে যেতে 5 মাস কেটে যাবে নির্বাচন কাছে। তখন ড্যামেজ কন্ট্রোল করতে হবে, অ্যাকচুয়ালি টিচারদের ঘাত করে নেবো, ব্রিটিশ পলিটিক্স ডিভিশন করে দেবো, নিউটনের 3rd ল, ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ সরকার করে দেবো। কি বুদ্ধিমান রে ভাই, কি বিপুল বুদ্ধি মাননীয়া। কিন্তু এই ভাতাটা দিয়ে তো রাজ্য সরকার কোথাও তো ওদের পাশে দাঁড়াতে চাই না। আচ্ছা, কে কামড়ে নিয়েছিল না, লাথি মেরেছিল না? যারা লাথি মারতে রেগে গিয়েছিল, অভিজিৎ বাবু আপনি লাথি মারতে রেগে গিয়েছিলেন না? রেগে গিয়ে আপনি চিঠি তৈরি করেছিলেন বার্তাবাবুকে দেবে বলে। আপনার সঙ্গে কারা বসেছিল? সে একজন ন্যাড়া মাথা ছিল না, অ্যাডভোকেট। সে বলল যতক্ষণ না মমতা ব্যানার্জি সরবে চুল রাখবো না মাথায়। সে পাশেই ছিল, সে একটু আপনাকে টিপস দিতে পারতো তো। আপনার বয়স হয়েছে মানছি। ওই যে চিঠিটা আপনি বললেন, চিঠিটা আমি আর বার্তাবাবুর সাথে দেখা করব না, আপনার কাছ থেকে এই শিক্ষকরা আশা করছিল একটা গঠনমূলক পরামর্শ। আপনি টার্ট দিয়ে বলতে পারতেন রাজ্য সরকার যে পরামর্শ দিয়েছি মুখ্যমন্ত্রীকে, চিঠিটা তো আপনি বার্তাবাবুর সাথে দেখা করা বয়কট করে রিসিভিং ফেলে দিয়ে আসতে পারতেন। ছেড়ে দিলেন কেন? সমাধান দরকার নেই, ইগোটা দরকার। কেন আপনার এত ইগো হয়েছিল? কামড়ে নিয়েছে বলে, এই না লাথি মেরেছে বলে। তো শিক্ষকদের আগে কামড়ে নিয়েছিল, নুচে নিয়েছিল, লাঠি পেটা করেছিল, শিক্ষিকাদের ভ্যানিটি ব্যাগগুলো সব কালিন্দী জলে ভাসিয়ে দিয়েছিল। আপনি দেখেননি এটা অসম্মান নয়? আর এখন শিক্ষকদেরকে চাকরি কেড়ে নিয়ে একজন স্থায়ী শিক্ষককে বা অশিক্ষক কর্মচারীকে অস্থায়ী করে দিয়ে তাদের ভিক্ষার পাত্র নিয়ে ঘুরতে বলল।
একটা জাতি না খেতে পেলেও বেঁচে থাকে, একটা শ্রেণী না খেতে পেলেও বেঁচে থাকে যদি তার ন্যূনতম মর্যাদা থাকে। এখন আপনি কি করবেন? কোনটাকে ছিঁড়ে দেবেন? আর অভিজিৎ বাবু একটু রাস্তায় নামবেন কি? একটু ভেবে দেখবেন কি? কারো কথা গরম খাবেন না। আপনাকে অনেকে দেবতা বলেছিল, যারা দেবতা বলেছিল হঠাৎ করে গালাগাল দিচ্ছে কেন? এটাকেও তো একটু ভেবে দেখতে হবে। আপনি কি করে প্রত্যেককে এই ভাতার শিক্ষক করলেন, ভাতার অশিক্ষক কর্মচারী করলেন? আমি বলেছিলাম, জানতাম, আপনি সেটা মানলেন এত 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 উদগ্রভাবে মানলেন। ক্ষতি হলো কার? ক্ষতি হলো ওই শিশুদের, ওই পড়ুয়াদের, হ্যাঁ আপনার বাংলার ছাত্রদের। তাদের কন্যাশ্রী সমস্যায় পড়বে, তাদের কম্পিউটারে বিভিন্ন সরকারি কাজ, ওদের যে বিভিন্ন ধরনের স্কলারশিপের কাজ সমস্যায় পড়বে। কি আজব না? এই এতগুলো নন টিচিং তারা স্কুলে যাবে না, সুপ্রিম কোর্ট অর্ডার। তারা ভাতা পায়, ভাতাটা কার? আমার আপনার ট্যাক্সের টাকা তো, নাকি অন্য কারো টাকা? দিদির টাকা। এই টাকা গাছটা কি দিদির কালীঘাটের ঘরে গাছ জন্মেছে নাকি? টাকার গাছ থেকে দিদি মানে পাচ্ছে, ঝরঝর করে টাকা চলে পড়ছে, এরকম তো নয়। এ তো কাজী মাসুম আক্তারের টাকা, এ তো সত্যজিতের টাকা, এ তো দীপান্বিতার টাকা। এটা আপনার কাছে রাখা হয়েছে। আপনি সেই টাকা দিয়ে নন টিচিংদের পুষবেন, তারা স্কুলে যাবে না, স্কুলে কোনো নন টিচিং থাকবে না। স্কুল যাবে একদম গোল্লায়, নন টিচিং থাকবে বাড়িতে। পরে পার্টি কমপ্লিট হবে নাকি? আর নন টিচিংদের মধ্যে যারা চাল আর কাঁকর, খুব ইন্টারেস্টিং, দুজনই সমান। আমি টাকা লইয়াছিলাম, তোমাকে ভাতা দিয়েছি, কোনো ভেদাভেদ করিয়াছি। আমি সাম্যতায় বিশ্বাস করি, গাই সাম্যের গান। যেখানে চাল সেখানেই কাঁকর, রয়ে যাবে আবহকাল, আবহমান বা হবে প্রবাহমান। যেখানে চাল সেখানেই কাঁকর, এক হয়ে থাকবে, তাহলে তাল দেবে। মাননীয়া, এখনো সময় আছে, এটা কখনো সমাধান হতে পারে না। কারো পার্মানেন্ট জবকে আপনি অস্থায়ী করে দিতে পারেন না। যোগ্যদের কথা ভাবুন। নাকি ববিতা হবে? ববিতা এমন মহাপুরুষ, তার 3বার চাকরি হয়, 3বার চাকরি যায়। আরে বাবা, নেপথ্যে কোর্ট, নেপথ্যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, এসএসসি নয়, HSC 600 একটা বিসর্গ দিতে হবে। এসএসসি একবার দুবার হয়, চাকরি গেল, চাকরি এলো, আবার চাকরি গেল, আবার চাকরি এলো, আবার চাকরি এলো, আবার চাকরি গেল। কি রে ভাই? মাননীয়া, কারা এসব দায়িত্ব পালন করছে? তারা কি সুস্থ লোক, নাকি আফগানিস্তান থেকে গাঁজা নিয়ে খুব খেয়েছে, গাঁজা সেবন করেছে? এখন তো ভারতের সাথে আফগানিস্তানের প্রেম পর্ব শুরু হচ্ছে। পাকিস্তান শত্রু, আফগানিস্তান মিত্র। ওখান থেকে গাঁজা সাপ্লাই হয়েছিল নাকি? দপ্তরে দপ্তরে কি গাঁজা সাপ্লাই দেওয়া হয়েছিল? আমি মাননীয়াকে বলছি, অশিক্ষক কর্মচারীদের জন্য আপনি আদালতে গিয়ে রিভিউ পিটিশন জমা দিন, যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের চাকরিকে স্থায়ী করুন, অযোগ্যদের চাকরি নিয়ে বিবেচনা করুন কি করবেন না করবেন। তাদের 60% যে টাকা ইন্টারেস্ট সহ, 12% না 16%, 12% ইন্টারেস্ট সহ তাদের টাকা তো ফেরত দেওয়ার কথা। তো ফেরত কবে দেবে আর ভাতা কবে নেবে? এই ফেরত কবে দেবে? ওটা তো হাইকোর্টের রায় ছিল, এই সুপ্রিম কোর্টের রায় ছিল। আর ভাতা কবে নেবে? ফেরত দাও ভাতা নাও, নাকি কি ব্যাপার? ফেরত দাও ভাতা নাও স্লোগান, খেলা হচ্ছে। হাইকোর্টে আইনজীবীরা ঘেরাও হচ্ছে, কোন বাংলা? হ্যাঁ, আমাদের নাইয়া তো বলেছে, মা তো বলেছে যে যা টাকা পাইয়াছি তার মধ্যে 48 লক্ষ টাকা অ্যাডভোকেটদের দিয়াছি। 48 লক্ষ টাকা। আমার মনে হয় পশ্চিমবঙ্গে পোয়াবার হচ্ছে অ্যাডভোকেটদের। কোনো অ্যাডভোকেট ছিল মারুতি সুজুকি, পেয়ে গেল গান্ধীমূর্তির পাদদেশ, পেয়ে গেল মাতঙ্গিনী হাজরামূর্তির পাদদেশ, পেয়ে গেল SLST টিচার, টেট, জুনিয়র হাই, গ্রুপ ডি, গ্রুপ সি, গাছের তলা, প্রত্যেকের থেকে টাকা তোলা। ওরা আছে গাছের তলা, আমার হয়েছে টাকা তোলা। এখন আমার মার্সিডিজ,
আমি এখন ধনী, তোমাকে না চিনি, এখন আমি ধনী। ওরা আশা করেছিল, টাকা দিয়েছিল, চাকরি পেয়েছিল, তারপর গরম খেলো, চাকরি চলে গেল। এখন কি মারতে গেলে চলে ভাই? কারো গায়ে হাত দেবার যে আইনে অধিকার নাই। বিকাশ রঞ্জনে অনেক বুদ্ধি, সে তো নোবেল পাবে। তাই দিদি তো বলেছে, দিদি বলেছে বিকাশ রঞ্জনের নোবেল পাওয়া চাই চাই চাই, দিদি বলেছে। তাই তিনি হারাতেও পারেন, তিনি জেতাতেও পারেন, তিনি হাসাতেও পারেন, তিনি কাঁদাতেও পারেন। তাই যদি তোমাদের মনে হয়, পুজো করো ওই বিকাশ রঞ্জনের। আচ্ছা, এটা অ্যাডভোকেট সে মহাপুরুষ হবে কেন বলো তো? অ্যাডভোকেট আর পেশার নাম। আমি চোর, চিটিং বা ছ্যাচোর, খুনি, পুলিশ তাদের আশেপাশে অ্যাডভোকেটদের রাখি সব অবস্থান। চিটিংবাজ পুলিশ আর অ্যাডভোকেট ভাই ভাই, চলো যাই করে কমে খাই, সবাই নয়। কিছু নীতিবোধ সম্পন্ন অ্যাডভোকেট আছে, কিন্তু কোথাও বলা নেই যে অ্যাডভোকেটকে নীতিবোধ সম্পন্ন হতেই হবে। কোন অ্যাডভোকেট ধনী, কোন অ্যাডভোকেট সচ্ছল, কোন অ্যাডভোকেট মানি যে খুন করা, যে খুন করলো তার পক্ষে যে থাকবে, খুনিকে বাঁচাবে, যে রেপ করলো রেপিস্টকে বাঁচাবে, যে সেই তো সবচেয়ে নাম করা দামি অ্যাডভোকেট হয়। তো অ্যাডভোকেটদের পেশাই তো এইটা। তোমাকে বোকা বানাবে, তুমি বোকা বনবে, টাকা নাবে, ছাড়বে। নীতি আদর্শ ওটা তাকে তুলে রাখো। বিকাশ রঞ্জন তার জুনিয়রদের গায়ে হাত তোলা যায় না, ওটা কোনো কাজের কাজ নয়। তোমরা সুযোগ দিয়েছো, কেউ কেউ সুযোগ নিয়েছে। তাই বাংলার লোকদের বলে রাখি যে আপনারা যেমন নারদা সারদা রোজবাড়ি থেকে সাবধানে থাকবেন, আর চিটফান্ড থেকে, অ্যাডভোকেট থেকেও সাবধানে থাকবেন। কুকুর বলবো না আমি, পুলিশ আর অ্যাডভোকেট থেকে সাবধান। ধন্যবাদ। অশিক্ষক কর্মচারীদের রাজ্য সরকারের উচিত কোনো একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।